আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবেন হ্যারিস। ফেসবুককে চাপ দিয়েছিল আমেরিকা, অভিযোগ জাকারবার্গের। সমাধিস্থলে ট্রাম্পের প্রচার নিয়ে বিতর্ক, সমালোচনায় মুখর কামালা হ্যারিস। খাবার, পানি ও বিদ্যুৎ নেই পশ্চিম তীরে, গাজায় নিহত 61 জন। এবং 31,000 কোটি টাকা খরচ করে সবার নাগালের বাইরে প্রিমিয়ার লিগ। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। নির্বাচিত হলে সীমান্ত জুড়ে অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পাশাপাশি ইসরায়েলের প্রতি অটুট সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি আরও বলেছেন, মুখোমুখি হওয়া সমস্যাগুলোর ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। এর মাধ্যমে নির্বাচনের আগে আমেরিকানদের প্রতি তার নীতিগত অবস্থান আরও স্পষ্ট হল। হ্যারিস বলেছেন, আরও বিশদ একটি সীমান্ত আইন প্রণয়নের জন্য তিনি চেষ্টা চালাবেন, যা আমেরিকায় অভিবাসীদের আসার প্রক্রিয়াটি আরও কঠিন হবে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের ওপর আইন প্রয়োগের প্রতিশ্রুতি দিয়ে হ্যারিস বলেন, কিছু আইন রয়েছে যেগুলোর মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো অনুসরণ করে প্রয়োগ করতে হবে বলেও বলেন তিনি। এ সময় প্রেসিডেন্ট বাইডেনের মতো তিনিও ইসরায়েলের প্রতি তার অটুট সমর্থনের কথা ব্যক্ত করেন। বর্তমানে ডেমোক্র্যাট পার্টির অনেকে ইসরায়েলের প্রতি আমেরিকার অস্ত্র পাঠানোর বিষয়টিকে পুনর্বিবেচনা করার কথা বললেও তাদের এমন আহ্বান প্রত্যাখ্যান করেন হ্যারিস। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের জোরালো সমর্থনের কারণে প্যালেস্টাইনপন্থী দলগুলোর কর্মীরা সামনের সপ্তাহগুলোতে নির্বাচনী প্রচারণা, বিশ্ববিদ্যালয় ও পাবলিক ইভেন্টগুলোতে নতুন দফা প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। কর্মীরা বলেছেন, হ্যারিস প্যালেস্টাইনপন্থীদের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হওয়ায় তারা কঠোর কর্মসূচির দিকে হাঁটছেন। তারা জানান, আরব আমেরিকান মুসলিম ও তাদের মিত্ররা শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হ্যারিসের বক্তৃতা বন্ধ করতে বাধ্য করার মতো করে 10 সেপ্টেম্বর ফিলাডেলফিয়াতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হ্যারিসের বিতর্কের সময় এবং অক্টোবরে প্রধান শহর ও কলেজ ক্যাম্পাসগুলোতে একই রকম জোরদার প্রতিবাদ করার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার প্যালেস্টাইনপন্থীরা হ্যারিসের জর্জিয়ার নির্বাচনী সমাবেশের বক্তৃতায় বাধা দেয়। হ্যারিস তার সাক্ষাৎকারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সীমিত করার বিপক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করাটাই বেশি প্রয়োজন। সম্প্রতি হাউস বিচার বিভাগীয় কমিটির কাছে পাঠানো এক চিঠিতে মেটার প্রধান নির্বাহী ও চেয়ারম্যান মার্ক জাকারবার্গ দাবি করেছেন, করোনা মহামারীর সময় কিছু কন্টেন্ট শেয়ার না করার জন্য জো বাইডেন প্রশাসন থেকে তাদের চাপ এসেছিল। চিঠিতে জাকারবার্গ বলেন, 2021 সালে হোয়াইট হাউস সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক মাস ধরে তাদের টিমকে হিউমার ও ব্যঙ্গাত্মক সহ নির্দিষ্ট কিছু করোনা বিষয়ক সেন্সর করার জন্য বারবার চাপ দিয়েছিলেন এবং তারা তাতে রাজি না হলে তাদের টিমের প্রতি অনেক হতাশা প্রকাশ করেছিলেন বাইডেন প্রশাসন। মার্ক জাকারবার্গ আরও বলেন, কোনো প্রশাসনের চাপে বা নির্দেশনায় তারা তাদের কন্টেন্ট নিয়ে কম্প্রোমাইজ করবেন না। তারা তাদের নীতি মেনেই কাজ করবেন। প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালের জুলাইয়ে বলেছিলেন, সোশ্যাল মিডিয়ার এসব প্ল্যাটফর্ম মহামারীর এই সময়ে ভুল তথ্য দিয়ে মানুষকে মেরে ফেলছে। এবার সেই ইস্যুতে চিঠি লিখেছেন জাকারবার্গ। এ ব্যাপারে এফবিআইও সতর্ক করেছিল তাদের। তিনি বলেন, ওই সময় হান্টার বাইডেন ও রুশ একটি ফার্মের ব্যাপারে তথ্য প্রকাশ করতে নিষেধ করা হয়। মিসিসিপি অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 6 বছর বয়সী একটি শিশুও রয়েছে। অঙ্গরাজ্যের ভিক্সবার্গের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজ্য পুলিশ সংস্থা মিসিসিপি হাইওয়ে পেট্রোল জানিয়েছে, দুর্ঘটনাটি ওয়ারেন কাউন্টির বোভিনার কাছে ইন্টারস্টেট 20-তে ঘটনা ঘটে। সংস্থাটি আরও জানিয়েছে, আহত অবস্থায় 37 জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস বলেন, যখনই কোনো আহত বা নিহতের ঘটনা ঘটে তা দুঃখজনক, কিন্তু যখন এমন পরিস্থিতি হয় সেখানে একাধিক হতাহতের ঘটনা ঘটে, তখন পরিস্থিতি আরও বেশি খারাপ হয়। ওয়ারেন কাউন্টির তদন্তকারী ডগ হাস্কি বলেন, বাসের অধিকাংশ যাত্রী লাতিন আমেরিকান। টেক্সাসের হিউস্টন শহরে 21 বছর বয়সী এক নেপালি ছাত্রীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। গেল 26 আগস্ট এ ঘটনাটি ঘটলেও 31 আগস্ট স্থানীয় পুলিশ এই তথ্য প্রকাশ্যে আনে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 51 বছর বয়সী ববি সিং শাহ নামের ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় একটি কমিউনিটি কলেজের শিক্ষার্থী ছিলেন মুনা পান্ডে নামের ওই নেপালি ছাত্রী। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ক্যামেরা অনুসন্ধান করে এই ঘটনাটিকে ডাকাতি বলে মনে করছে পুলিশ। পরে সন্দেহভাজন ঘাতক ভারতীয় নাগরিক ববি সিং শাহকে হিউস্টনের একটি ট্রাফিক পয়েন্ট থেকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। একমাত্র সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে হিউস্টনে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রের নেপালি কনসুলেটকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মুনার মা অনিতা। ভার্জিনিয়ার আর্লিংটনের জাতীয় সমাধি ক্ষেত্রে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ট্রাম্পের প্রচারাভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে কামালা হ্যারিস লিখেছেন, সেনা সদস্যদের সমাধি ক্ষেত্র রাজনীতি করার জায়গা না। তিনি রাজনীতি করতে গিয়ে পবিত্র জায়গার অসম্মান করছেন। গত সোমবার ওয়ার্লিংটনের জাতীয় সমাধি ক্ষেত্রে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি নিহত 13 সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানান। ওই সেনারা 3 বছর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় নিহত হয়েছিল। সেনাবাহিনী বলেছে, আর্লিংটন সমাধি ক্ষেত্রের ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ করা নিষিদ্ধ। কিন্তু ট্রাম্পের প্রচার শিবিরের লোকেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিডিও করেছিলেন। এ সময় সমাধিস্থলের এক কর্মচারী তাদের সতর্ক করলে ওই কর্মচারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ট্রাম্পের প্রচার শিবিরের এক কর্মী। এ ঘটনা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। ট্রাম্প এ ঘটনা অস্বীকার করে বলেন, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে ভিডিও ধারণ করার ব্যাপারে অনুমতি নেওয়া হয়েছিল। ট্রাম্পের এ ঘটনায় বেশ সমালোচনায় মুখর হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। তিনি এক্স পোস্টে লেখেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার ওয়ার্লিংটন সমাধি ক্ষেত্রে যেতে হয়েছে, কিন্তু সমাধি ক্ষেত্র নিয়ে কখনোই রাজনীতি করব না। সংবাদের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে দেখবেন, খাবার, পানি ও বিদ্যুৎ নেই পশ্চিম তীরে, গাজায় নিহত 61 জন। এবং 31,000 কোটি টাকা খরচ করে সবার নাগালের বাইরে প্রিমিয়ার লিগ। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজ আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A,
জামাইকা, নিউ ইয়র্ক 11432, সেল ফোন নাম্বার 9418223090, ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 1 সেপ্টেম্বর থেকে রাজধানীর তেজগাঁওয়ের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটার পর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তখন থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের দিন গণভবন সহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ভাঙচুর হওয়ার কারণে স্থাপনাগুলোর কাজে অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে টানা 15 দিন সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়। ইতিমধ্যে কার্যালয়ের বাইরে ভেতরে নাম ফলক পরিবর্তন করা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিন কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে, ফলে ফিলিস্তিনিরা খাবার, পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পাচ্ছে না। কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এই ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলেছে, ইসরায়েলি সেনারা সাজোয়াজান ড্রোন ও বুলডোজার নিয়ে জেনিন, তুলকারেম এবং তুবাসে অভিযান শুরু করে। অভিযানের 4র্থ দিন অবরুদ্ধ হয়ে পড়ে জেনিন। সেখানে খাবার, পানি ও ওষুধের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযানে অন্তত 20 জন নিহত হয়েছে। এদিকে গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা প্রায় 40,700। নিহতদের মধ্যে প্রায় 17,000ই শিশু, যা সেখানকার মোট শিশুর 2.6%। এছাড়া আহত হয়েছে 94,000-এর বেশি ফিলিস্তিনি। ইউক্রেনের খার্কিভ শহরে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 8 জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ নিয়ে খার্কিভে একদিনের জন্য শোক ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 97 জন। আহতদের মধ্যে 24 জন শিশু। এছাড়া খার্কিভের চেরকাস্কা লোজোভা গ্রামে রুশ বাহিনীর হামলায় আরও 2 জন নিহত ও 10 জন আহত হয়েছে। সাধারণ বাড়িঘর ও একটি শহরের পার্কে লক্ষ্য করে এই ভয়ঙ্কর কাপুরুষোচিত রাশিয়ান হামলাগুলো চালানো হয়েছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনা হবে। খার্কিভের আঞ্চলিক প্রসিকিউটর অফিসের প্রধান বলেছেন, রাশিয়ান বাহিনী Su-34 যুদ্ধ বিমান দিয়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এছাড়াও 500 কিলোগ্রাম গাইডেড এরিয়াল বোমা রাশিয়ান ভূখণ্ড থেকে নিক্ষেপ করা হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 919 দিনের মতো চলছে দুই দেশের সংঘাত। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। গতকাল শেষ হয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের দলবদলের মৌসুম। অন্য লিগগুলোতে এখনও দলবদল সম্ভব হলেও ইংলিশ ক্লাবগুলো আর খরচ করতে পারবে না, ফলে গ্রীষ্মকালের দলবদলের আকর্ষণ অনেকটা কমে যাচ্ছে। তবে অন্য লিগগুলো যে এবারও অর্থ খরচে ইংলিশ প্রিমিয়ার লিগের ধারে কাছে যেতে পারবে না, এটা নিশ্চিত। এবারও দলবদলে অর্থ ব্যয়ে প্রিমিয়ার লিগের ধারে কাছে কেউ নেই। এবার প্রিমিয়ার লিগের 20 ক্লাব 196 কোটি পাউন্ড খরচ করেছে বাংলাদেশের মূল্যমানে, যা 30,850 কোটি টাকারও কিছু বেশি। তবে এবারও চেলসি সবচেয়ে ব্যস্ত সময় কাটিয়েছে। এবারও 20 কোটি পাউন্ডের বেশি ব্যয় করেছে তারা। এতে টড বয়লির অধীনে 2 বছরে ক্লাবটির দল বদলে ব্যয় দাঁড়ালো 130 কোটি পাউন্ড।
তবে এবার 12 জন খেলোয়াড় বিক্রি করে 15 কোটি পাউন্ড আদায়ও করেছে চেলসি। নেট খরচের হিসেব ব্রাইটন এবার সবচেয়ে এগিয়ে। গত কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগের নতুন শক্তি হিসেবে আবির্ভূত ক্লাবটি এবার নেট 15 কোটি 36 লাখ পাউন্ড খরচ করেছে। তবে মূল চমক দেখিয়েছে এবারে প্রমোশন পাওয়া 3 ক্লাব। ইপসউইচ ও সাউদাম্পটন 10 কোটি পাউন্ডের বেশি খরচ করেছে। ওদিকে 2016 সালের চ্যাম্পিয়ন লেস্টার সিটি এবার ফিরে ব্যয় করে 7 কোটি 50 লাখ পাউন্ড। অর্থাৎ অর্থবিত্তে পিছিয়ে থাকা 3টি দলই প্রায় 30 কোটি পাউন্ড ব্যয় করেছে। এবারে অন্যরকম সংবাদ। বাড়ির ভেতর মরে পড়ে আছে, তবে কেউ জানেও না। পচা গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা গেল কেউ মারা গেছেন। এমন তথ্য প্রায় শোনা যায় এশিয়ার উন্নত দেশ জাপানে। সেখানে অনেকেরই নিজের বাড়িতে একা একা মৃত্যু হয়। জীবনের শেষ সময়টায় একজনকেও পাশে পান না তারা। জাপানে চলতি বছরে জুন পর্যন্ত নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেছে 40,000-এর বেশি মানুষ। এর মধ্যে 4,000 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর 1 মাস আর 130 জনের মরদেহর সন্ধান মিলেছে মৃত্যুর 1 বছরেরও বেশি সময় পর। বিশ্লেষকদের মতে দেশটিতে বিয়ে না করা মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে। এ কারণে শেষ বয়সে তাদের দেখার মতো আর কেউ না থাকায় বাড়ছে একাকিত্বে মৃত্যুর সংখ্যা। চলতি বছরের প্রথম 6 মাসে বাড়িতে একা থাকা 37,227 জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। এর মধ্যে 70% বয়সী 65 বছর বা তারও বেশি। মূলত জাপানে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। দেশটির অনেক মানুষ বিয়েই করেন না। এ ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবেন হ্যারিস। ফেসবুককে চাপ দিয়েছিল আমেরিকা, অভিযোগ জাকারবার্গের। সমাধিস্থলে ট্রাম্পের প্রচার নিয়ে বিতর্ক, সমালোচনায় মুখর কামালা হ্যারিস। খাবার, পানি ও বিদ্যুৎ নেই পশ্চিম তীরে, গাজায় নিহত 61 জন। এবং 31,000 কোটি টাকা খরচ করে সবার নাগালের বাইরে প্রিমিয়ার লিগ। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।